নমস্কার এবং অমিতাভর আরও একটা পর্ব নিয়ে চলে এলাম আমি অমিতাভ। আজকেও গল্প হলেও সত্যি এর আর একটা পর্ব আপনাদের সামনে তুলে ধরব, যে পর্বের মধ্যে দিয়ে ছুঁয়ে যাব উপেক্ষিত এক বাঙালির কথা। বাঙালির সংস্কৃতি শুধুমাত্র তো চলচ্চিত্র, শিল্প বা সাহিত্য এগুলোর মধ্যেই শুধু আটকে নয়, পৃথিবীকে দেওয়ার মতো বিজ্ঞান সাধনাতেও বাঙালি নানান দিক দিয়ে তাদের একটা আলাদা জায়গা স্বীকৃতি তৈরি করেছিল। সেই জায়গাগুলোর গুরুত্ব পরিমাপ করার মতো দুঃসাহস আজকের বাঙালিরা করেও দেখান না। কিন্তু ইতিহাসে উপেক্ষিত থেকে যাওয়া আরও একজন বাঙালি রত্ন, আজকে তার কথাই বলবো গল্প হলেও সত্যিতে। সালটা 1852। একজন বছর 40-এর বাঙালি সার্ভেয়ারের অফিসে বসে কাজ করছিলেন জেনারেল সার্ভেয়ার অ্যান্ড্রু ওয়া। তার সামনে এসে উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলেছিল, স্যার, আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ, আমি খুঁজে পেয়েছি, বিশ্বের উচ্চতম শৃঙ্গ আমি খুঁজে পেয়েছি। আমরা সেই বাঙালিটাকে কি মনে রেখেছি, না ইতিহাস মনে রেখেছে? এমনকি ইতিহাসের পাশাপাশি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্যতেও গরমিল, সেখান থেকেও সরিয়ে ফেলা হয়েছে তার নাম। আসুন, বিশ্বের বুকে সবথেকে কঠিন কাজটি যিনি এক চুটকিতে করে ফেলেছিলেন শুধুমাত্র অঙ্কের সাহায্য নিয়ে, সেই বাঙালি থেকে গেলেন উপেক্ষিত, অবহেলিত। আজকে সেই বাঙালির গল্পই করব, যার জন্ম জোড়াসাঁকোতে। জোড়াসাঁকোতে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর আর তার পরিবারের ইতিহাস নেই, আরও অজানা অনেক বাঙালির ইতিহাস জড়িয়ে আছে এই জোড়াসাঁকোকে কেন্দ্র করে। জোড়াসাঁকোতে জন্ম হয়েছিল, বাবার নাম ছিল তুতিরাম, সম্ভবত তিতুরাম। বাবার নাম তিতুরাম শিকদার, আর এক ভাই, তার নাম শ্রীনাথ শিকদার, অত্যন্ত মেধাবী, এবং তিনি রাধানাথ শিকদার। এবং আপনাদের মনে করিয়ে দেব, সেই সময় দাঁড়িয়ে একটা অসচ্ছল গরিব পরিবারে জন্ম নেয়া এই ভাইয়েরা শ্রীনাথ এবং রাধানাথ, তারা মেধার জোরে বৃত্তি পেয়েই পড়াশুনো চালিয়েছেন, স্কলারশিপ। এবং এইভাবে প্রথমে তারা যে স্কুলে পড়তেন সেটা খ্রিস্টান মিশনারি স্কুল, তার পরবর্তীকালে হিন্দু কলেজেও সুযোগ পান শুধুমাত্র তাদের মেধার দৌলতে। এবং এরপর মেধাবী শ্রীনাথ, মানে দাদা, তিনি উপার্জন বা চাকরি করে সংসারে টাকা দিতেন। আর ছোট ভাই রাধানাথ, তিনি ছিলেন বইয়ের পোকা। বিজ্ঞান গণিতের বই, সেই কাঁড়ি কাঁড়ি বই কিনতেন তার রোজগারের টাকায়। এরই মধ্যে ঘটল, হিন্দু কলেজের টাইটলার সাহেব, তিনি তার এই গণিতের পাণ্ডিত্যে মুগ্ধ ছিলেন এবং এরকম একজন বাঙালি প্রতিভা তাকে নাড়া দিত। হঠাৎ করে একদিন হিন্দু কলেজে একটা চিঠি এলো, আর্জি জানিয়ে জর্জ এভারেস্ট, তৎকালীন ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভের যিনি সার্ভেয়ার জেনারেল, জর্জ এভারেস্ট, তিনি চিঠি পাঠালেন টাইটলারের কাছে যে গণিতে অত্যন্ত দক্ষ একজনকে চাই সার্ভের কাজের জন্য। তার মধ্যে বলে রাখি, হিন্দু কলেজের পর যখন টাইটলারের সঙ্গে তার মুখোমুখি সাক্ষাৎ হচ্ছে, সাহেব টাইটলার, যিনি হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন, আর তিনি লক্ষ্য করেছিলেন যে শুধু গণিত শাস্ত্রে নয়, গণিতের যে একটা বিশেষ বিভাগ আছে, যে বিভাগটার নাম অবশ্যই স্পেরিক্যাল ট্রিগোনোমেট্রিক,
এই স্পেরিক্যাল ট্রিগোনোমেট্রিতে একটা অসাধ্য সাধন করার মতো নিখুঁত এবং অল্প সময়ে গবেষণা বা গণনা করার একটা ভয়ঙ্কর ঐশ্বরিক গুণ রয়েছে এই প্রতিভাবান রাধানাথ সিকদারের। সেই সময় বলে রাখি যে রাধানাথ সিকদার কিন্তু অনুপ্রাণিত ছিলেন ডিরোজিও এবং ইয়ং বেঙ্গল সোসাইটি, তার জন্য তিনি অনুপ্রাণিত ছিলেন। এবং ডিরোজিওর এই ভাবাদর্শ তাকে অনেক বেশি অনুপ্রাণিত করত বা অনুপ্রেরণা যোগাত। তারই মধ্যে এই জর্জ এভারেস্ট সাহেবের চিঠি এলো যে আরজি জানিয়েছেন টাইটলারের কাছে যে একজন দক্ষ গণিতজ্ঞ তার ছাত্র দরকার, যে ভারতবর্ষ জুড়ে তখন চলছিল যে জিওলজিক্যাল সার্ভে, সেই সার্ভেতে সে অংশগ্রহণ করতে পারে। তখন টাইটলার সাহেব সেই গণ্ডিতের এই প্রতিভা রাধানাথ সিকদারকে পাঠান জর্জ এভারেস্টের কাছে। তো জর্জ এভারেস্ট তাকে দেখা এবং তার সঙ্গে কাজ করতে গিয়ে তাকে অপছন্দ করতে পারেননি, কারণ তার এই অসম্ভব দক্ষতা এবং এরকম একজন প্রতিভা তো আড়ালে আবডালে ব্রিটিশের সমস্ত অধিকর্তারাই স্বীকার করতেন এবং সমীহ করতেন রাধানাথ সিকদারকে। তখন ভারত জুড়ে চলছে গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভে। অঙ্কের এই বিশেষ বিভাগকে কাজে লাগিয়ে গণনা এবং সার্ভের কাজ চলছে গোটা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভের অধীনে। সেখানে যাওয়া মাত্র তার প্রতিভার যত বিচ্ছুরণ দেখতে লাগলো, তত তার নাম সুনাম বাড়তে থাকলো এবং দায়িত্ব বাড়তে পারল। সেই দায়িত্ব বাড়তে বাড়তে রাধানাথ সিকদার সব থেকে আলাদা কেন ছিলেন, কারণ তিনি অত্যন্ত কম সময়ে অনেক জটিল জিনিসের তাৎক্ষণিক সমস্যার সমাধান করে দিতে পারতেন এবং তাতেই হতবাক হয়ে যেতেন সেই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তাবর কর্তারা। তো রীতিমতো একটা সুনাম এবং তার নাম চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। 1831 তখন তার 19 বছর বয়স। তিনি 30 টাকার মাইনিতে যোগ দিয়েছিলেন এই জিওলজিক্যাল ট্রিগোনোমেট্রিক সার্ভেতে, গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভেতে। এরপর কাজ করতে থাকলেন। আর জর্জ এভারেস্ট যিনি ছিলেন জেনারেল সার্ভেয়ার ব্রিটিশ জিওলজিক্যালের, তিনি ছিলেন অত্যন্ত খুঁতখুঁতে মানুষ। কিন্তু রাধানাথ সিকদারের কাজের যে আলাদা করে একটা জায়গা এবং তার যে সে পথ, সেগুলোতে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন এবং মুগ্ধ হয়েছিলেন যে এত নিখুঁত, এত সাবলীল, এত অল্প সময়ে এত বড় বড় গণনার জটিল বিষয় কি করে করেন, এটা তাকে রীতিমতো আশ্চর্য করত। যাই হোক, কম সময়ের মধ্যে নিজের একটা জায়গা তিনি তৈরি করলেন এবং তারপর একদিন হঠাৎ করে মনে হলো রাধানাথ সিকদারের যে এই কাজটা ঠিক তার পোষাচ্ছে না, তার আরও কিছু করার দরকার। তিনি একদিন জর্জ এভারেস্টকে বললেন যে আমি ডেপুটি কালেক্টর হতে চাই, আমি আর এই সার্ভের কাজ করতে চাইছি না। জর্জ এভারেস্ট দেখলেন যে হাত থেকে এরকম একটা রত্ন বেরিয়ে যাবে, তাই তাকে আটকে দেওয়ার জন্য তার মাইনে অনেক বাড়িয়ে দিলেন এবং যেতে দিলেন না। থেকে গেলেন রাধানাথ সিকদার সেই জিওলজিক্যাল সার্ভেতে। এর মধ্যে অবসর গ্রহণ করলেন জর্জ এভারেস্ট। তার জায়গায় আসীন হলেন, পদে অভিষিক্ত হলেন এই অ্যান্ড্রু ওয়া, ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভের জেনারেল সার্ভেয়ার জেনারেল অ্যান্ড্রু ওয়া। এই অ্যান্ড্রু ওয়ার অধীনে থাকতে থাকতেই 1852-তে এই ঘটনা ঘটে, যখন একদিন প্রায় দৌড়াতে দৌড়াতে এসে কাঁপতে কাঁপতে উত্তেজনায় বলেছিলেন যে স্যার, আমি খুঁজে পেয়েছি। কারণ ততদিন পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি, ততদিন পর্যন্ত যাকে আপনারা কাঞ্চনজঙ্ঘা বলেন, আসলে ওটা কাঞ্চনজঙ্ঘা আমরা রূপান্তরিত করেছি নাম। আসলে ওটার নাম হচ্ছে কাংচেনজেংপা। কাংচেনজেংপা এই কথাটির অর্থ হচ্ছে তুষারের 5 ধন দৌলত। সেটাই পরবর্তীকালে কাংচেনজেংপা হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা। এইখান থেকেই এসছে মূলত। সেই কাঞ্চনজঙ্ঘাকে ধরা হতো যে পৃথিবীর সর্বোচ্চ বা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ।
তাই এর অবশ্য আরও কিছু কারণ আছে। তার কারণ তখনও পর্যন্ত জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হয়নি, তখন ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে, এবং সেখানে এটাকেই কাংজেং জেং পাকেই ধরা হতো হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে। একে নেপালের যারা অধিবাসী তারা একে বলতেন, নাম দিয়েছিলেন সাগর মাতা। আর উমোলংমা বলে ডাকতেন চাইনিজরা, আর তিব্বতীরা ডাকতেন চমুলুংমা বলে এই কাঞ্চনজঙ্ঘাকে, এবং তাদের কাছে এটাই ছিল সর্বোচ্চ শৃঙ্গ। কিন্তু রাধানাথ সিকদারের মনে হয়েছিল না, এর থেকে উঁচু কোনো শৃঙ্গ আছে বলে তার মনে হওয়ার পর এই 1852-তে ত্রিগোনোমেট্রিতে তিনি গণনার মাধ্যমে দেখেন যে পিক 15 অর্থাৎ পিক 15 যেটা, সেটি হচ্ছে হিমালয়ের সর্বোচ্চ আর বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। তখন তার পরিমাপ করে তিনি বার করেছিলেন 8840 মিটার সর্বোচ্চ শৃঙ্গ, পিক 15। এই কথা বলার পর তখন অ্যান্ড্রু ওয়া তারা সেটাকে সমর্থন করেন এবং সব কিছু দেখেন, এবং তারা বলেন না, একদম ঠিক। কিন্তু 1852-তে এই আবিষ্কার করা সর্বোচ্চ শৃঙ্গ তাকে সরকারি স্বীকৃতি দেওয়া হলো 1856-তে। 1856-তে সরকারি স্বীকৃতির শিলমোহর মিলল যে হ্যাঁ, রাধানাথ সিকদার কর্তৃক আবিষ্কৃত এই পিক 15 বা পিক 15 হচ্ছে বিশ্বের সব থেকে উঁচু শৃঙ্গ, এবং এই শৃঙ্গ বিশ্বের সব থেকে উঁচু শৃঙ্গ, তার পেছনে অবদান খুঁজে বের করার বা আবিষ্কারের রাধানাথ সিকদারের। এটা 1856-র কথা। সরকারিভাবে জানানো তো হলো, এরপর 1860 সালে সেটা রেকর্ডে অন্তর্ভুক্ত হলো। কিন্তু মজার ব্যাপার কি জানেন, ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে তারা হঠাৎ করে যখন এই 1875-এর ত্রয়োদশ সংস্করণ বার করলো জিওলজিক্যাল সার্ভে, তখন দেখা গেল সেখানে রাধানাথ সিকদারের নাম নেই। তার আগে বলে দেই, শৃঙ্গ আবিষ্কারের নামকরণে সেই সময় ব্রিটিশরা নিয়ম করেছিলেন যে স্থানীয় আবেগকে গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ স্থানীয় আবেগকে কেন্দ্র করেই শৃঙ্গের নতুন করে নামকরণ হবে। এবং সেই অনুযায়ী আপনারা দেখবেন যে অন্নপূর্ণা বেস ক্যাম্প বলা হয়, সেই অন্নপূর্ণা, চূড়া কিংবা নন্দা দেবী, এই শৃঙ্গগুলোর নামকরণ হয়েছে স্থানীয় আবেগকে কেন্দ্র করে। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে রাধানাথ সিকদারের আবিষ্কার করা এই শৃঙ্গটির নামকরণ করলেন অ্যান্ড্রু ওয়া, সম্পূর্ণ রাধানাথ সিকদারকে অন্ধকারে রেখে প্রাক্তন সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্টের নামে। 1875-এ এই ঘটনা ঘটল 1859-এ। আর 1875-এ সম্পূর্ণভাবে ত্রয়োদশ সংস্করণে বাদ চলে গেল রাধানাথ সিকদারের এই আবিষ্কার এবং তার গণনা। আপোষ করেননি কোনোদিন রাধানাথ সিকদার। আর আপোষ করেননি বললে অনৈতিকতার জন্য যে সমস্ত সার্ভের যারা কাজ করতেন, সার্ভেয়ার যারা ছিলেন, যারা অনৈতিক কাজ করেছিলেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন এই রাধানাথ সিকদার, আর ব্রিটিশের চক্ষুশূল হন। তখন ব্রিটিশ তাকে ফাঁসিও দিয়েছিল, এবং ফাঁসিয়ে দিয়েছিল মানে তার নামে জরিমানা, উল্টে জরিমানা ধার্য করেছিল ব্রিটিশ কর্মচারীদের অনৈতিকতা ধরে ফেলার কারণে। সেই রাধানাথ সিকদার মুছে গেলেন ইতিহাস থেকে, পৃথিবীর শ্রেষ্ঠতম শৃঙ্গের নাম হয়ে উঠল মাউন্ট এভারেস্ট। হারিয়ে গেলেন আরও একজন বাঙালি, উপেক্ষিত থেকে গেলেন ইতিহাসের পাতায় এবং বিজ্ঞানের রেকর্ডে। আজকের দিনে দাঁড়িয়ে এই যুগান্তকারী আবিষ্কার তাকে চেপে যাওয়া হয়েছে, বেমালুম চেপে যাওয়া হয়েছে।
এবং সেখানে আজকে যারা আমাদের অত্যাচার করলো, শোষণ করলো, যাদের জন্য রক্তাক্ষয়ী সংগ্রাম হলো, যাদের জন্য হাজার হাজার মায়ের কোল খালি হলো, সন্তান হারালেন অসংখ্য রত্নগর্ভা মায়েরা, সেই ব্রিটিশ একজনের নামে আজকে গর্বের সঙ্গে পৃথিবীতে বিরাজ করছে মাউন্ট এভারেস্ট। বাঙালি আর কবে জাগবে? 150 বছর তো হয়েই গেল, আজ পর্যন্ত কাউকে দেখলাম না এটা নিয়ে সোচ্চার হতে যে মাউন্ট এভারেস্ট কেন, কেন ওটা মাউন্ট রাধানাথ নয়, কেন ওটা মাউন্ট সিকদার নয়, এই প্রতিবাদ বা এই বিষয় নিয়ে আন্দোলন করতে। বাঙালি এখনো কি তবে আত্মঘাতী থেকে যাবে? 150 বছরের বেশি সময় অতিবাহিত, আত্মঘাতী বাঙালি জাগবে না? যদি জাগে তাহলে আর কবে জাগবে? বাঙালির এই আবেগ, সেই আবেগ কি শুধু সাহিত্যের মধ্যে বন্দি থেকে ইতিহাসের আর্কাইভে জায়গা করে নেবে? না, বাঙালি আরো একবার লড়বে উপেক্ষিত এই প্রতিভার জন্য। আত্মঘাতী বাঙালি কবে তারা আদায় করে নেবে যে ওটা মাউন্ট এভারেস্ট নয়, ওটা মাউন্ট সিকদার, ওটা মাউন্ট রাধানাথ? এই সত্যটাকে, এই স্বীকৃতিটাকে পেতে আর কত অপেক্ষা করবে বাঙালি? আসল কথা কি জানেন? বাঙালির সময় কোথায়? আত্মঘাতী বাঙালি 150 বছরেও ভাবতে পারেনি, আগামী দিনে ভাববে কিনা অপেক্ষাতেই থাকলাম। আসলে আত্মঘাতী বাঙালির সময় কোথায়? আজকের মতো এবং অমিতাভ এখানেই শেষ করছি। গল্প হলেও সত্যিতে পরবর্তী পর্বে আরো অজানা কোনো এই বাংলার গর্ব, অন্তরালে হারিয়ে যাওয়া কিংবা অন্তঃসলীলা হওয়া, তাদেরকে ফেরত নিয়ে আসার ব্যর্থ প্রচেষ্টা করতেই থাকব, যদি বাঙালির সময় আবার নতুন করে পায় তাদেরকে আলোকিত করার। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সতর্ক থাকুন, আর অবশ্যই বাংলার সঙ্গে থাকুন, সংস্কৃতির সঙ্গে থাকুন। আজকের মতো শুভরাত্রি।